ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করছিলাম WBHRB রিক্রুটমেন্টের কোশ্চেন পেপার, এবং আজকে রয়েছে তোমাদের জন্য 1 জানুয়ারির ফার্স্ট শিফটের কোশ্চেন। এই এক্সামটা হয়েছিল জিএনএম স্টুডেন্টসদের জন্য। তো চলো দেখে নিই আজকের এই কোশ্চেন পেপারে তোমাদের জন্য কী কী কোশ্চেন্স রয়েছে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড? প্রোস্টেট গ্ল্যান্ডের লোকেশন কোথায়? তাহলে ফার্স্ট কোশ্চেনই রয়েছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে। প্রোস্টেট গ্ল্যান্ডের লোকেশন কোথায়? অপশন রয়েছে জাস্ট বিলো দ্য এপিডিডার্মিস, বিলো দ্য সেমিনাল ভেসিকলস, বিলো দ্য ইউরিনারি ব্লাডার এবং বিলো দ্য বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডস। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড কোথায় থাকে? এটা ইউরিনারি ব্লাডারের নিচে থাকে। Which of the following hormone levels is the highest during the follicular phase of the menstrual cycle? menstrual cycle যে follicular phase রয়েছে সেখানে কোন হরমোনের লেভেলটা হাইস্ট থাকে? তাহলে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলের যদি আমরা ভাগ করি, মেনস্ট্রুয়াল সাইকেলকে ধরে মেনস্ট্রুয়াল ফেজকে ধরে আমাদের 4টে ফেজ থাকে। তাহলে ফার্স্ট মেনস্ট্রুয়েশন দিয়ে শুরু করছি, তারপরে সেকেন্ডে পাবে তুমি ফলিকুলার ফেজ, তারপরে একটা আসবে ওভুলেশন, এবং তারপরে ওভুলেশনের পরে আসে লিউটিয়াল ফেজ, তাই তো? তাহলে এইরকম 4টে ফেজে তুমি যদি হরমোনের সার্চগুলো দেখো, তাহলে ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল যখন চলছে, মেনস্ট্রুয়েশনের সময় ইস্ট্রোজেন প্রজেস্টেরন এগুলো সমস্ত কমে যায়, ডিক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। তারপরে রয়েছে তোমার ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজে আমরা দেখি যে ইস্ট্রোজেনের লেভেলটা বেড়ে যাচ্ছে, এই জায়গাতে ইস্ট্রোজেনের লেভেল বেশি থাকবে, তাহলে এটা এস্ট্রাডিওল রয়েছে, এস্ট্রাডিওলের লেভেল এই জায়গাতেই বেশি থাকলো। নেক্সট রয়েছে ওভুলেশন। ওভুলেশনের সময় আমরা লিউটিনাইজিং হরমোনের সার্চ দেখি, তাহলে যখন ওভুলেশন হচ্ছে তখন এলএইচ হরমোনটা বেশি হয়ে গেল। এরপরে আসছে লিউটিয়াল ফেজ, লাস্ট স্টেজ যেটা। লিউটিয়াল ফেজে প্রোজেস্টেরনের লেভেল অনেকটা বেশি হয়ে যায়, তাহলে এই জায়গাতে আমরা দেখবো যে প্রোজেস্টেরন লেভেলটা বেশি হয়ে গেছে, যেটা আমার 4 স্টেজ, তাই তো? 4 স্টেজ ছিল লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজ আমি দেখবো প্রোজেস্টেরন লেভেলটা বেশি, কারণ যদি এখানটা ইমপ্ল্যান্টেশন হয় তাহলে সেক্ষেত্রে তোমার এন্ডোমেট্রিয়াম বেড তৈরি করতে হবে, তাহলে এন্ডোমেট্রিয়াম বেড তৈরি করার জন্য আমাদের প্রোজেস্টেরন প্রয়োজন। তাহলে লিউটিয়াল ফেজ হলে প্রোজেস্টেরন বেশি, ফলিকুলার ফেজ হলে ইস্ট্রোজেন বেশি রয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো, which process is responsible for the exchange of gases between the alveoli and pulmonary capillaries? alveoli এবং pulmonary capillaries এর মধ্যে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় সেটা কোন প্রসেসের মাধ্যমে হয়? তাহলে এখানে অপশন রয়েছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অসমোসিস, ডিফিউশন এবং আলট্রা ফিল্ট্রেশন। এবারে দেখো, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে এক্সচেঞ্জ হচ্ছে সেটা মেনলি প্যাসিভলি হয়, এবং এক্ষেত্রে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। তাহলে এখানে আমার যে অপশনগুলো রয়েছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কীভাবে যায়? এখানে এটিপির প্রয়োজন হয় এবং মলিকিউলগুলো গ্রেডিয়েন্টের অপোজিটে যায়, এগেনস্ট দ্য গ্রেডিয়েন্ট, মানে যেদিকে লোয়ার কনসেন্ট্রেশন আছে সেদিকে আসার কথা হাইস্ট থেকে, কিন্তু এখানটায় অপোজিট যাচ্ছে। ঠিক আছে, তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হবে না, এই অপশনটা বাদ গেল। অসমোসিস, অসমোসিসে কি হয়? ওয়াটার মুভমেন্ট হয় এবং সেক্ষেত্রে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, যদিও এক্ষেত্রে অ্যালভিওলাই এবং পালমারি ক্যাপিলারিজ বা ওই জায়গাতে পারমিয়েবল মেমব্রেন থাকবে, কিন্তু সেক্ষেত্রে মেনলি মুভমেন্ট অফ ওয়াটার হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ কিন্তু অসমোসিসের মাধ্যমে হয় না। তাহলে এটাও এখানে হচ্ছে না, বাকি একটাই পড়ে রইল আমার ডিফিউশন। তাহলে ডিফিউশনের মাধ্যমে হায়ার এরিয়া থেকে লোয়ার এরিয়াতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এবং এক্ষেত্রে আমার অ্যান্সার ডিফিউশন হবে। আর বাকি আলট্রা ফিল্ট্রেশন, যেটা আলট্রা ফিল্ট্রেশন আমরা আমাদের বডিতে মেনলি কিডনির মধ্যে দেখতে পাই। কিডনির মধ্যে যে আন্ডার প্রেশারে ফিল্ট্রেশন হয়, যেখানে গ্লোমেরুলার যে বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস রয়েছে, সেই জায়গাতে যে প্রেশার ক্রিয়েট হয়, সেই প্রেশারের ফলে কিডনিতে ফিল্ট্রেশন হচ্ছে, সেটা আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে এখানটায় আমার অ্যান্সার হচ্ছে ডিফিউশন। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য মিন আর্টেরিয়াল প্রেশার ইফ ব্লাড প্রেশার ইজ 110/70? তাহলে মিন আর্টেরিয়াল প্রেশার ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে। কি ফর্মুলা রয়েছে? ফর্মুলা রয়েছে ডায়াস্টোলিক, ডি লিখলাম, প্লাস 1/3 সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক। এই ফর্মুলাতে যদি আমি বসাই তাহলে এক্ষেত্রে মিন আর্টেরিয়াল প্রেশার বের করতে পারবো। তাহলে ডায়াস্টোলিক এখানে কত রয়েছে? দেখো, ডায়াস্টোলিক রয়েছে 70, প্লাস এখানটা আমি 1/3 কত করবো? সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক। সিস্টোলিক রয়েছে 110 এবং ডায়াস্টোলিক রয়েছে 70। এটা তুমি ক্যালকুলেট করলে পাবে 83.33 mm অফ মার্কারি। ঠিক আছে, তাহলে মিন আর্টেরিয়াল প্রেশার ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলাটা তোমাকে মুখস্থ করে নিতে হবে, ডায়াস্টোলিক প্লাস 1/3 সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক।
নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বোন ইজ ক্লাসিফাইড অ্যাজ উভেন বোন? উভেন বোনের মধ্যে কোনটা পড়ছে? বোনের আমরা অনেক রকম ক্লাসিফিকেশন পড়েছি, কিন্তু এখানে একটা অন্য রকমই ক্লাসিফিকেশন বলেছে, ঠিক আছে। নিউলি ফর্মড বোন যেগুলো হয় সেগুলোকে আমরা উভেন বোন বলি, ঠিক আছে। নিউলি ফর্মড বোন যেগুলো হয় সেগুলোকে আমরা উভেন বোন বলি, এবং ম্যাচিওর যেগুলো বোন হয়, ম্যাচিওর বোনগুলোকে আমরা কি বলি? ল্যামেলার বোনস, ঠিক আছে। ম্যাচিওর বোনগুলোকে আমরা ল্যামেলার বোনস বলে থাকি, ঠিক আছে। আর একটা অপশন রয়েছে যেটা ক্যানালিকুলি বোনস। ক্যানালিকুলি অ্যাকচুয়ালি বোন নয়, এটা হচ্ছে ল্যাকুনা এবং অসিফাইড বোনের মধ্যে কিছু ছোট ছোট ক্যানাল থাকে, সেই জন্য এটার নাম ক্যানালিকিউলি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উভেন বোন যেটা সেটা নিউলি ফর্মড বোন, ম্যাচিওর বোন যেটা সেটা হচ্ছে ল্যামেলার বোন। এই দুটো তোমাকে মনে রাখতে হবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মাইক্রো অর্গানিজম কজ হুপিং কাফ? হুপিং কাফের জন্য কজেটিভ অর্গানিজম কি রয়েছে? এটা ছিল ইজি কোশ্চেন। বর্ডোটেলা পার্টুসিস হচ্ছে আমাদের হুপিং কাফ। আচ্ছা, বাকি রয়েছে তোমার সিউডোমোনাস আরুজিনোসা, এটা মেনলি অপরচুনিস্টিক ইনফেকশন করে, মেনলি সিস্টিক ফাইব্রোসিস বা বার্ন এরকম কোনো কিছু কিছু আমরা দেখতে পাই। অপরচুনিস্টিক ইনফেকশন বা যেটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আমরা বলতে পারি, সেই জায়গাতে আমরা সিউডোমোনাসকে পাবো। বাকি ব্যাসিলাস অ্যানথ্রাসিস রয়েছে, সেখান থেকে অ্যানথ্রাস হয়। ব্রুসেলা অ্যাবোটাস রয়েছে, এখান থেকে ব্রুসেলোসিস হয়। বেশ, নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু দ্য বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, আর নার্স শুড ডিসকার্ড দ্য রিমুভড ইউরিনারি ক্যাথেটার অ্যান্ড দ্য ইউরিন ব্যাগ ইন হুইচ অফ দ্য ফলোয়িং কালার কোডেড ব্যাগ? ইউরো ব্যাগ এবং ক্যাথেটার আমি কোথায় ডিসকার্ড করব এটাই জানতে চাইছে। তাহলে এগুলো আমরা কোথায় ডিসকার্ড করি? যে কোনো প্লাস্টিক মেটেরিয়াল, কোনো টিউবিংস, প্লাস্টিকের যে কোনো প্যাকেট বা আইভি স্যালাইন বটল যাই হোক না কেন, সেগুলো আমরা সবই রেড ব্যাগের মধ্যে ফেলে দিই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে রেড ব্যাগ। গ্রিন ব্যাগের মধ্যে আমরা কি দিই? যেগুলো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেগুলো, সেগুলোকে আমরা গ্রিনের মধ্যে দিচ্ছি। ইয়েলোর মধ্যে আমরা কি দিচ্ছি? যেগুলো হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট বা কটন, গজ, বেডিংস, এই জিনিসগুলো, এক্সপার্ট মেডিসিন, মার্কারি ওয়েস্ট, সাইটোটক্সিক ওয়েস্ট, এগুলো সমস্ত আমরা ইয়েলো ব্যাগের মধ্যে দিয়ে থাকি। আচ্ছা, ব্লু ব্যাগের মধ্যে আমরা কি দিই? ব্লু ব্যাগের মধ্যে আমরা দিচ্ছি ব্রোকেন গ্লাস, অ্যাম্পলস, মেটালিক যদি কোনো বডি পার্টস থেকে থাকে, মানে বডি ইমপ্ল্যান্ট যদি কিছু থেকে থাকে, সেগুলোকে আমরা ব্লু ব্যাগের মধ্যে দিয়ে থাকি। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টে যে কালার কোডিং দেওয়া যে বিনগুলো রয়েছে, সেখানে কোনটা কোনটা ডিসকার্ড কিভাবে করা হয় সেটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, what is the standard recommended site and route for administering pentavalent vaccine in an infant ages 6 weeks to 6 months? তাহলে 6 weeks থেকে আমরা পেন্টাভ্যালেন্ট স্টার্ট করছি। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আমরা আইএম রুটে দিয়ে থাকি, এবং এটা কোথায় দেওয়া হয়? অ্যান্টেরিয়র ল্যাটারাল সাইড অফ ভাস্টাস ল্যাটারালিস, তাই তো 1/3 যেটা মাঝখানে মিডিল পার্টে আমরা দিয়ে থাকি। তাহলে অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট অফ মিড থাই, এটা হচ্ছে সেফেস্ট সাইট এবং রেকমেন্ডেড সাইট ফর ইনফ্যান্টস। তাহলে এখানে দেখো আইএম ইঞ্জেকশনে দুটো অপশন রয়েছে, ডর্সোগ্লুটিয়াল রয়েছে আর ভাস্টাস ল্যাটারালিস রয়েছে। তাহলে আমরা ভাস্টাস ল্যাটারালিসটাকে ইউজ করছি পেন্টাভ্যালেন্টের জন্য, ডিপ আইএম আমরা দিয়ে থাকি। নেক্সট রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন ইজ অলসো নোন অ্যাজ প্যান্টোথেনিক অ্যাসিড? প্যান্টোথেনিক অ্যাসিডের নাম কোনটা জানতে চেয়েছে। তাহলে ভিটামিন সি কে আমরা কি বলি? এটাকে বলি আমরা অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, তারপরে ভিটামিন বি ফাইভকে আমরা বলি প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি টুয়েলভ হচ্ছে আমাদের কোবালামিন। ভিটামিন বি টুয়েলভ হলো কোবালামিন, এবং ভিটামিন কে যেটা সেটা হচ্ছে ফাইটোমেনাডিয়ন বলে, মেনাকুইয়ন বলা হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন রকমের নাম রয়েছে ভিটামিন কের জন্য। What is the recommended percentage range for daily calorie intake derived from protein in a balanced diet for most healthy non-athletic adults? Non-athletic adults যদি হয় আর যদি হচ্ছে যে হেলদি পার্সন হয়, তাহলে ডেলি ক্যালোরি ইনটেকের কতটা পার্সেন্টেজ আমরা প্রোটিন থেকে পাবো এটা জানতে চাইছে। তাহলে অপশন রয়েছে 10 to 35, 45 to 55, 60 to 75, 75 to 80%। তাহলে এই এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 10 to 35%, যেটা নর্মাল আর কি। ম্যাক্রো নিউট্রিয়েন্ট ডিস্ট্রিবিউশন রেঞ্জ রয়েছে, একটা ফর্ম রয়েছে AMDR, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডিস্ট্রিবিউশন রেঞ্জ। এটার একটা মেজারমেন্ট রয়েছে, যেই মেজারমেন্টে 10 to 35% হচ্ছে আমাদের প্রোটিন থেকে পাওয়ার কথা, ঠিক আছে। আর কার্বোহাইড্রেট যেটা সেটা নিয়ারলি এই 45 to 50%, 45-50 এরকমের আশেপাশে আমরা কার্বোহাইড্রেট থেকে পাবো, আর বাকিটা ফ্যাট। নেক্সট,
নেক্সট রয়েছে হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি ইজ মোস্ট কমনলি সিন অ্যামং স্ট্রিক্ট ভেজিটেরিয়ানস বা ভেগানস ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ন্যাচারাল সোর্স ইন প্ল্যান্ট বেসড ফুডস। প্ল্যান্ট বেসড ফুড যদি কেউ খায় বা পিওর ভেগান যদি হয়, ভেগান মানে যেখানে কোনো রকম অ্যানিমাল প্রোটিন আমরা নিই না, তাহলে সেই জায়গাতে কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি মোস্টলি দেখা যায়? তাহলে ভিটামিন এ তো বিটা ক্যারোটিন প্ল্যান্টস থেকে আমরা পাই, ক্যারট, সুইটস, পটেটোস এগুলো থেকে আমরা পেয়ে থাকি। ভিটামিন সিও ফ্রুটস, ভেজিটেবলস এগুলোতে পাওয়া যায়। ভিটামিন বি টুয়েলভের মেন যা সোর্স রয়েছে সেটা হচ্ছে তোমার অ্যানিমাল সোর্সেস, অ্যানিমাল প্রোডাক্টস। তাহলে ভেগান ডায়েট যদি খাওয়া হয় তাহলে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি হবে। আর ভিটামিন কে তো গ্রিন লিফি ভেজিটেবলসে বেশি পাওয়া যায়, তাহলে এটার অ্যান্সার ভিটামিন বি12। In a person with a suspected fracture of the right leg, which action by the first aider specifically indicates that circulation is being checked? তাহলে এখানে বলছে যে একটা আমি সাসপেক্ট করছি যে রাইট লেগে একটা ফ্র্যাকচার রয়েছে। এবার যে ফার্স্ট এড দিচ্ছে তার ক্ষেত্রে মানে সে কি চেক করলে আমি বলবো যে সার্কুলেশনটা চেক করেছে, ঠিক আছে? তাহলে কি কি চেক এখানে রয়েছে দেখো, অবজার্ভ ফর সোয়েলিং অ্যান্ড কম্পেয়ার লিম সাইজ উইথ আনইনজিওর্ড লেগ। তাহলে এই যে লিম সাইজটা আমরা দেখি, এটা আমরা কেন দেখি? লিম সাইজটা হচ্ছে যে দেখা হয় যেখানটায় মানে ওই ব্রেকেজ হয়েছে কিনা সেটা দেখার জন্য। যদি ব্রেকেজ হয় তাহলে সেটা শর্টেনিং অফ লিম হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু রিলেটেড নয় আমাদের সার্কুলেশনের সাথে। বেশ, আচ্ছা। আর সোয়েলিং যেটা অবজার্ভ করবো, সোয়েলিংয়ের ক্ষেত্রে টিস্যু ইনফ্লামেশন বা ট্রমা এগুলোর ক্ষেত্রে হয়, এটাও কিন্তু সার্কুলেশনের জন্য নয়। আচ্ছা, তারপরে বলেছে প্যালপেট দ্য ইনজিওর্ড এরিয়া টু চেক ফর লোকালাইজ টেন্ডারনেস। এক্ষেত্রে তো পেন হচ্ছে কিনা বা কোনো ডিফর্মিটি আছে কিনা এগুলো দেখার জন্য আমরা প্যালপেট করে থাকি, তাহলে এটাও আমার হচ্ছে না। নেক্সট রয়েছে অ্যাসেস স্কিন কালার অ্যান্ড ফিল ফর নামনেস অর টিংলিং বিয়ন্ড দ্য ব্রেক। যেই জায়গাতে ব্রেক হয়েছে তারপরে জায়গাটায় টেম্পারেচার বা কালার এগুলোর কোনো চেঞ্জ আছে কিনা, সেন্সেশনের কোনো চেঞ্জ আছে কিনা, কোনো ইনজিউরি পরবর্তীতে কোনো নিউরোভাস্কুলার স্টেটাস ঠিক আছে কিনা, সার্কুলেশন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে নামনেস, টিংলিং সেন্সেশন, স্কিন কালার এগুলোকে চেক করতে হয়। তাহলে এই অপশনটা আমার ঠিক রয়েছে। আর একটা রয়েছে আস্ক দ্য পারসন টু মুভ টোজ ডিস্টাল টু দ্য ইনজুরি টু দ্য অফ দ্য অ্যাফেক্টেড লেগ। তাহলে এটা হচ্ছে নার্ভ ফাংশন ঠিক মতো রয়েছে কিনা বা পায়ের মুভমেন্ট করতে পারছে কিনা সেটা দেখার জন্য, এটাও কিন্তু ব্লাড সার্কুলেশনের জন্য নয়। তাহলে এখানে কিন্তু কোশ্চেনে শুধুমাত্র জানতে চেয়েছে যে সার্কুলেশনটা ঠিকমতো আছে কিনা, মানে ধরো একটা ইনজুরি হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, এবার ফ্র্যাকচার হওয়ার পরে ইনজিওর্ড মানে ব্লাড ভেসেলস যেগুলো সেগুলো ইনজিওর হতে পারে। এবারে সেই ব্লাড ভেসেলস ইনজিওর হয়েছে কিনা বা ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কিনা সেটা আমি কিভাবে জানবো? তো সেটার জন্য ফার্স্ট এডারকে কি চেক করতে হবে সেটা। বাকি যে সোয়েলিং রয়েছে বা ধরো এই লোকালাইজ টেন এগুলো সমস্তই কিন্তু আমরা চেক করব যদি একটা ইনজিওর্ড পার্সনকে আমরা পাই, কিন্তু এখানে পার্টিকুলারলি আমাকে ফোকাস করতে বলেছে সার্কুলেশনের উপরে, সেই জন্য এটার অ্যান্সার অপশন 3 হলো। A nurse is preparing a small first aid kit according to the Indian Red Cross recommendation in the Indian First Aid Manual. Which of the following items should not be included in a small first aid box? অনেক কথা লেখা রয়েছে, ছোট্ট করে আমি বলি। এখানে জানতে চেয়েছি যে ছোট্ট ফার্স্ট এড বক্স যেগুলো আমরা রেডি করি তার মধ্যে কোনটা থাকবে না, তাই তো? অনেক কথা বলা রয়েছে, ইন্ডিয়ান রেড ক্রস রেকমেন্ডেশন বলা রয়েছে, ফার্স্ট এড ম্যানুয়াল বলা রয়েছে। আমি এত কিছু জানি না এবং বুঝি না, আমাকে শুধু জানতে হবে যে স্মল ফার্স্ট এড কিটের মধ্যে কোনটা না থাকলেও চলবে বা কোনটা রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? আমি এখানে কমন সেন্স কাজে লাগাবো। তাহলে দেখো, ওরাল রিহাইড্রেশন সলিউশন স্যাচেট মানে ওআরএস কি আমার জন্য আর্জেন্ট? ওআরএস আমার প্রয়োজন পড়ে যদি আমি ডিহাইড্রেশন বা ডায়রিয়া বা ভমিটিং এরকম কাউকে পাই, তাহলে আমি ওআরএস দিতে পারি। তাহলে ওআরএসটা আমার মনে হচ্ছে যে প্রয়োজনীয়তা রয়েছে। নেক্সট রয়েছে প্যাকেজ অফ স্টেরিলাইজড অ্যাবজর্বেন্ট কটন। তাহলে কটন কি ফার্স্ট এড বক্সে থাকবে? অবশ্যই থাকবে। কেন থাকবে? কারণ যে কোনো জায়গাতে যদি আমি কোনো ইনজিওর্ড পার্সন পাই, ফার্স্ট এড বক্স কিসের জন্য? যে ইনজুরি হলো আমি সাথে সাথে কোনো ট্রিটমেন্ট দিতে পারবো, তার জন্য ফার্স্ট এড বক্স। তাহলে যদি আমি সেরকম কিছু পাই তাহলে সাথে সাথে আমার স্টেরাইল কটন লাগবে, সেটা দিয়ে আমি সেটাকে ক্লিন করতে পারবো এবং আমার ফার্স্ট এড যে ব্যান্ডেজ করা সেগুলো আমি করে দিতে পারবো। তারপর রয়েছে ইনফ্লেটেবল আর্ম অ্যান্ড লেগ স্প্লিন্ট। আর্ম এবং লেগের যে স্প্লিন্ট হয় মানে ওই লম্বা লম্বা যে লেগের স্প্লিন্ট যেগুলো বড় সাইজের হয় সেই জিনিসগুলো, তাহলে স্মল ফার্স্ট এড বক্সের মধ্যে কি এই জিনিসগুলো ধরবে? এই ইনফ্লেটেবল আর্ম লেগ স্প্লিন্টগুলো। স্প্লিন্ট মানে যেটা দিয়ে সোজা করি আমরা সেরকম কিছু জিনিস, ইনফ্লেটেবল মানে ফোলানো যায় যেগুলো, সেটার কথা বলা হচ্ছে। আর এটা রয়েছে টিউব অফ সালফার ডায়াজাইন স্কিন অয়েন্টমেন্ট। এই সিলভার সালফার ডায়াজাইন আমরা কোথায় ইউজ করি?
বার্ন ইউজ করি। তাহলে যদি মাইনর বার্ন ইনজুরি বা এরকম কোনো পেশেন্ট আমরা পাই তাহলে এটাও আমরা দিতে পারি। তাহলে যদি চারটে অপশনকে আমরা ট্যালি করি তাহলে একদমই খুব ভালোভাবে আমরা বলতে পারি যে আর্ম এবং লেগের স্প্লিন্ট আমাদের স্মল ফার্স্ট এড বক্সে দরকার নেই। এগুলো বড় জিনিস, এবং যদি বড় সাইজের কোনো বক্সে বা বড় কোনো আমার জিনিসপত্র দরকার আর কি এরকম পেশেন্টকে ম্যানেজ করার জন্য, তাহলে আমি তাকে আমার নিয়ার বাই যে হেলথ কেয়ার ফেসিলিটি রয়েছে সেই জায়গাতে নিয়ে গিয়ে ট্রিট করব। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 3। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার ইজ মেনলি ইনভলভড ইন দ্য গফলার এলবো? গফলার এলবোর মধ্যে কোন স্ট্রাকচারটা মেনলি ইনভলভ থাকে? আচ্ছা, এটা একটা নতুন টার্ম, গফলার এলবো, শুনেছো বা শুনে থেকেছো কিনা আমি জানি না। তো মিডিয়াল এপিকন্ডাইল যেটা থাকে, মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস, এটাকে গফলার এলবো বলা হয়। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 3। নেক্সট রয়েছে, হুইচ অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল আ নার্স পারফর্মস হোয়েন হেল্পিং আ হেজিটেন্ট পেশেন্ট ভয়েস দেয়ার রাইটস অ্যান্ড কনসার্ন টু দ্য সার্জিক্যাল টিম? এখানে বলছে যে এখানে নার্সের রোলে জানতে চাইছে মোস্ট ইম্পর্টেন্ট রোল কার জন্য? হেল্পিং আ হেজিটেন্ট পেশেন্ট, মানে পেশেন্ট একটু হেজিটেট ফিল করছে আর কি, তো তার হয়ে আমাকে কথা বলতে হবে এবং পেশেন্টের রাইট বা কনসার্ন এগুলো সার্জিক্যাল টিমকে বোঝাতে হবে, বা সার্জিক্যাল টিমের কথা পেশেন্টকে আমি বোঝাবো, পেশেন্টের হয়ে আমি কথা বলবো, তাই তো? অপশন বলছে কেয়ার গিভার, অ্যাডমিনিস্ট্রেটর, কোঅর্ডিনেটর আর অ্যাডভোকেট। যখন আমি পেশেন্টের হয়ে কথা বলি বা পেশেন্টের রাইট এগুলোকে প্রোটেক্ট করি তখন সেটা হচ্ছে আমার অ্যাডভোকেট রোল আমি প্লে করি। কেয়ার গিভার মানে আমি জাস্ট ফিজিক্যাল কেয়ার বা সাইকোসোশ্যাল কেয়ার এরকম কিছু কেয়ার দিচ্ছি। অ্যাডমিনিস্ট্রেটর মানে আমি অ্যাডমিনিস্ট্রেট করি, যেখানে ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, তাহলে এটা সেরকম নয়। আর কোঅর্ডিনেট করা মানে কি? কোঅর্ডিনেট করা মানে একজনের কথা আরেকজনকে বলা। তাহলে আমি অ্যাজ আ নার্স কোঅর্ডিনেটর হিসেবে আমি কাজ করি না, আমি অ্যাজ পেশেন্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করছি। পেশেন্টের রাইটকে প্রোটেক্ট করা, তাকে রাইট ইনফরমেশন দেওয়া এবং তার যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলোকে আমাকে কেয়ার গিভারের কাছে পৌঁছে দেওয়া বা ডক্টরের কাছে কনভে করা বা পেশেন্ট পার্টিকে বোঝানো, এটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি একজন নার্স অ্যাডভোকেট হিসেবে এখানটায় কাজ করছি। নেক্সট দেখো, which nursing intervention best promotes normal bowel elimination in a hospitalized patient? তাহলে নর্মাল বাওয়েল হসপিটালে অ্যাডমিট হলেই নর্মালি কি হয় যে বাওয়েল এলিমিনেশন একটু গন্ডগোল হয়ে যায় পেশেন্টদের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে বলছে যে নার্সের ক্ষেত্রে বেস্ট মেথড কি হবে যাতে কিনা নর্মাল বাওয়েল এলিমিনেশন পেশেন্ট করতে পারে। অপশন রয়েছে এনকারেজিং হাই ফাইবার ডায়েট অ্যান্ড অ্যাডিকুয়েট ফ্লুইড। তো এটা তো নর্মাল বাওয়েল মুভমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখানটায় আমরা পেশেন্টকে হাই ফাইবার ডায়েট দিই এবং ফ্লুইড ইনটেক অ্যাডিকুয়েটলি করতে বলি। এই অপশনটা ঠিকঠাক রয়েছে। লিমিটিং ওরাল ইনটেক, ওরাল ইনটেকে যদি লিমিট করে দিই তাহলে তো কনস্টিপেশন হয়ে যাবে। তারপরে বলেছি অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্টিডায়ারিয়াল ড্রাগ রুটিনলি। আমি কেন পেশেন্টকে অ্যান্টিডায়ারিয়াল ড্রাগ দিতে যাব রুটিনলি? রুটিনলি যদি অ্যান্টিডায়ারিয়াল ড্রাগ দিই তাহলে তো বাওয়েল মুভমেন্ট বন্ধ হয়ে যায়, মানে এটাও আলটিমেটলি কনস্টিপেশনই করে দেবে, তাহলে এটাও হলো না। তারপরে বলছি কিপিং পেশেন্ট ইন সুপাইন পজিশন আফটার মিলস। তাহলে আফটার মিলসের পরে আমরা কি বলি? পেশেন্টকে একটু হাঁটাচলা করতে, ইমোবিলিটি হলে কি হয় যে পেরিস্টলসিসটা কমে যায়, তাহলে সেই জন্য মোবিলাইজেশন করতে বলা হয়। তাহলে পেশেন্টকে যদি আমি সুপাইন পজিশনে রাখি তাহলে পেশেন্টের পেরিস্টলটিক মুভমেন্ট কমে যাবে, সেক্ষেত্রেও কনস্টিপেশনের সম্ভাবনা রয়েছে। তাহলে এটার অ্যান্সার অপশন 1, হাই ফাইবার ডায়েট অ্যান্ড অ্যাডিকুয়েট ফ্লুইডস। Which of the following category of drugs is used to reduce fever? ফিভার রিডিউস করার জন্য কোন গ্রুপ অফ ড্রাগ ইউজ করা হয়? ফিভার রিডিউস করার জন্য আমরা অ্যান্টিপাইরেটিক্স ইউজ করি, অ্যানালজেসিক্স ইউজ করা হয়, ব্যথা কমানোর জন্য পেন রিলিভার হিসেবে কাজ করে, অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করবে, ডায়াবেটিক্স ইউরিন আউটপুট বাড়াবে এবং অ্যান্টিপাইরেটিক জ্বর কমাবে। আচ্ছা, নেক্সট দেখো, read the given assertion and reason and select the correct option based on the analysis of this statement. তাহলে assertion এবং reason এরকম কোশ্চেন কিন্তু আমরা আগের শিফটের কোশ্চেনগুলোতেও পেয়েছি। assertion এবং reason দিয়ে কিন্তু কোশ্চেন আসছে। তাহলে এখানে কি কথা রয়েছে এবং তার অ্যান্সার কি রয়েছে দেখো। assertion রয়েছে weakly acidic drugs like aspirin are primarily absorbed from the stomach which has a low pH environment. তাহলে এখানে বলছে যে উইকলি অ্যাসিডিক ড্রাগ যেগুলো যেমন অ্যাসপিরিন সেগুলো মেনলি স্টোমাক থেকে অ্যাবজর্ব হয়, হুইচ হ্যাজ আ লো পিএইচ, মানে স্টোমাকের পিএইচ লো, সেই জন্য এখান থেকে মেনলি অ্যাবজর্ব হয়। ঠিক আছে, তাহলে কথাটা ঠিকই আছে বলে মনে হচ্ছে, কারণ স্টোমাকের পিএইচ সত্যিই লো এবং সেই জায়গাতে
যে অ্যাবজর্পশন সেটা হচ্ছে। তারপরে রয়েছে রিজন কি, অ্যাট দ্য স্টোমাকস লো পিএইচ আ লার্জ ফ্র্যাকশন অফ দ্য অ্যাসিডিক ড্রাগ এক্সিস্ট ইন ইটস নন আয়োনাইজড বা আনচার্জড লিপিড সলিবল ফর্ম হুইচ ক্যান ইজিলি ক্রস দ্য লিপিড সেল মেমব্রেন ভায়া প্যাসিভ ডিফিউশন। তাহলে এই যে কথাটা রয়েছে এই কথাটাও আমার মনে হচ্ছে যে ঠিক রয়েছে। তাহলে এখানটায় both A and R are true এবং R is the correct explanation of A বা assertion। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার অপশন 1 হলো। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং নর্মাল ব্রেথ সাউন্ড ইজ ডিসক্রাইবড অ্যাজ সফট অ্যান্ড লো পিচড লাইক দ্য রাসলিং অফ লিভস। আচ্ছা, এখানে সাউন্ডটা কীরকম হবে, সফট হবে এবং লো পিচ সাউন্ড হবে। তাহলে প্রথমে রয়েছে ব্রঙ্কিয়াল সাউন্ড। ব্রঙ্কিয়াল সাউন্ড হচ্ছে লাউড সাউন্ড, হাই পিচ সাউন্ড। তাহলে এগুলো ট্রাকিয়ার ওপরে আমরা শুনতে পাই, এটা লাউড হাই পিচ সাউন্ড। ভেসিকিউলার সাউন্ড যেটা রয়েছে এটা সফট ব্রিজি সাউন্ড, এটা লো পিচ সাউন্ড। এই অ্যান্সারটা হতে পারে। ব্রঙ্কোভেসিকুলার এটা হচ্ছে মিডিয়াম পিচ, এটা ব্লোয়িং সাউন্ড এটা হলো। আর একটা ট্রাকিয়াল রয়েছে, ট্রাকিয়াল হচ্ছে ভেরি লাউড সাউন্ড, হার্শ সাউন্ড বলতে পারি আমরা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভেসিকিউলার সাউন্ড, যেটা সফট এবং ব্রিজি, মানে হাওয়া চলে গেলে পাতার যে একটা শব্দ হয় সেরকম টাইপের লো পিচ সাউন্ড আমরা ভেসিকিউলার সাউন্ডের ক্ষেত্রে শুনছি। Which nursing action is the most important before applying a topical drug? একটা টপিক্যাল ড্রাগ মানে যেটা লোকালি কাজ করে, তো সেই ড্রাগটা অ্যাপ্লাই করার আগে আমাকে কোন নার্সিং অ্যাকশনটা ইম্পর্টেন্ট বা আমাকে কি দেখতে হবে। অপশন রয়েছে ম্যাসেজ ভিগোরাসলি ফর অ্যাবজর্পশন, মানে জোরে জোরে আমি সেই জায়গাটায় ঘষাঘষি করব। আমি কি করব জোরে জোরে ঘষাঘষি, তাহলে তো মানে ওই জায়গাতে যেখানে আমি এত জোরে ঘষাঘষি করছি সেখানটাতে ড্যামেজ হয়ে যাবে, তাই না? তাহলে এটা ভিগোরাসলি ম্যাসেজ করার আমার প্রয়োজন নেই, আমি নর্মালি সফটলি যেটা জাস্ট অয়েন্টমেন্ট অ্যাপ্লাই করা সেরকমভাবে আমি অ্যাপ্লাই করব। তাহলে এই অপশনটা বাদ দিলাম। অ্যাপ্লাই ওভার সয়েল স্কিন, মানে স্কিনের মধ্যে কিছু নোংরা রয়েছে বা এরকম ক্লিন বা ক্লিয়ার স্কিন নয়, তাহলে সেই জায়গা থেকে আমি অ্যাপ্লাই করব কোনো ড্রাগ? নিশ্চয়ই করব না, আগে আমি ক্লিন করব তারপরে আমি অ্যাপ্লাই করব। নোংরার ওপরে অ্যাপ্লাই করলে প্রপার অ্যাবজর্পশন হবে না এবং ইনফেকশনেরও কিন্তু চান্স থাকবে, তাহলে এটাও হচ্ছে না। ক্লিন অ্যান্ড ড্রাই দ্য এরিয়া থরলি, অর্থাৎ জায়গাটাকে আমি ক্লিন করব এবং তারপরে ড্রাই করব এবং তারপরে আমি মেডিসিন অ্যাপ্লাই করব। নর্মালি যদি কিছু হয়, ধরো কোথাও কাটা ছেঁড়া এরকম কিছু রয়েছে যেটাকে আমি কিন্তু রানিং ওয়াটারে ক্লিন করতে পারছি না, তাহলে সেটাকে আমরা কি করি, নর্মাল স্যালাইন দিয়ে বা হচ্ছে যে বয়েল কুল ওয়াটার দিয়ে তারপরে বিটাডাইন দিয়ে ক্লিন করি এবং লাস্টে অয়েন্টমেন্ট দিই, তাই না? তাহলে এই জায়গাতে আমাকে কী করতে হবে, প্রথমে যেগুলো নর্মাল যেগুলো রয়েছে সেগুলোকে আমি সরাবো, ডেড স্কিন বা কিছু ন্যাচারাল অয়েলস বা ডেব্রিজ কিছু যদি থেকে থাকে তাহলে সেগুলোকে রিমুভ করব, ড্রাই করবো এবং তারপরে যদি মেডিসিন অ্যাপ্লাই করি তাহলে সেটা প্রপার অ্যাবজর্পশন হবে। ঠিক আছে, তাহলে এই অপশনটা ঠিক মনে হচ্ছে। আর এটা রয়েছে মিক্স উইথ লোশন ফর স্মুথ অ্যাপ্লিকেশন, লোশনের সাথে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ড্রাগের কনসেন্ট্রেশন কমে যেতে পারে বা ড্রাগের সাথে লোশনের রিয়াকশন হতে পারে, তাহলে যার সাথে আমি যাকে তাকে মিক্স করতে পারি না। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার অপশন 3। When should sterile equipment be opened before surgery to maintain asepsis? মানে সার্জারির কতক্ষণ আগে বা কখন আমরা এই ইকুইপমেন্টগুলোকে ওপেন করব অ্যাসেপসিস মেনটেন করার জন্য। অপশন রয়েছে লং বিফোর সার্জারি, জাস্ট বিফোর সার্জারি ইউজিং স্টেরাইল টেকনিক, আফটার সার্জারি স্টার্টস আর ডিউরিং পেশেন্ট প্রিপারেশন। তাহলে দুটো অপশন হতে পারে এখানটায়, জাস্ট বিফোর সার্জারি হতে পারে বা আফটার সার্জারি স্টার্টস হতে পারে। তাহলে সার্জারি স্টার্ট হয়ে গেলে তারপরে যদি আমি ইনস্ট্রুমেন্টগুলোকে রেডি করি তাহলে সেক্ষেত্রে দেরি হবে আমার প্রসিডিওরের ক্ষেত্রে, সেটা ঠিক নয়। তাহলে জাস্ট বিফোর সার্জারি ইউজিং স্টেরাইল টেকনিক আমরা সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোকে ওপেন করব এবং অ্যাসেপসিস অবশ্যই মেনটেন করব। A patient was brought to the emergency department by relatives. During the examination, following abnormalities were detected. কি পাওয়া গেছে, একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে একজন পেশেন্টকে নিয়ে এসেছে তার রিলেটিভরা এবং এক্সামিনেশনের সময় কিছু অ্যাবনর্মালিটি দেখা গেছে। কি দেখা গেছে, বিপি নট রেকর্ডেবল, পালস নট প্যালপেবল, ইসিজি শোজ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রায়ালস ক্যাটাগরি ফর দিস পেশেন্ট? তাহলে পালস আমি পাচ্ছি না, বিপি পাচ্ছি না, ইসিজিতে আমি ফিব্রিলেশন দেখতে পাচ্ছি, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা কোন কালার কোডিংয়ে দেবো? তাহলে আমাদের চারটে কালার কোডিং আছে, তাই না? তাহলে ব্ল্যাক থেকে আমরা শুরু করি, যেটা ডেথ বা ডিক্রিজড বা অ্যাবাউট টু ডেথ সেটা আমরা দিই। তারপরে রয়েছে রেড, ইয়েলো এবং গ্রিন। রেড হচ্ছে সিরিয়াস, তারপরে ইয়েলো হচ্ছে নট লাইফ থ্রেটেনিং, আর গ্রিন হচ্ছে যে মাইনর যেগুলো থাকে সেগুলো। তাহলে এখানে বিপি পালস যদি নট রেকর্ডেবল হয় তাহলে তাকে আমাকে সিপিআর দিতে হবে বা ডিফিব্রিলেট করতে হবে, তাহলে তার জন্য আমরা রেড কালার কোডিংয়ে পেশেন্টকে দেবো। এটার অ্যান্সার হচ্ছে রেড।
তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেলুলার অ্যাডাপ্টেশনস অকার ইন ক্রনিক স্মোকার্স where the normal ciliated columnar epithelium of the respiratory tract is replaced by stratified columnar epithelium to better resist smoke exposure. তাহলে বলছে যে ক্রনিক স্মোকারদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু সেলুলার অ্যাডাপ্টেশন মানে চেঞ্জ, মানে অভ্যস্ত হওয়া, যেটাকে আমরা বলি অ্যাডাপ্ট করে নেওয়া, সেটা সেলুলার অ্যাডাপ্টেশন আমরা দেখতে পাচ্ছি। যেখানে আমরা দেখছি যে যেগুলো নর্মালি সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে ওয়ালে, সেটা চেঞ্জ হয়ে গিয়ে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যে এটা কি রকমের চেঞ্জ হয়েছে। অপশন রয়েছে অ্যাট্রোফি। অ্যাট্রোফি মানে কি, যে ক্ষেত্রে সেলের সাইজটা কমে যায়, ডিক্রিজ সেল সাইজ, যেটাকে আমরা অ্যাট্রোফি বলি। তাহলে এখানে সেলের সাইজ ছোট হচ্ছে না। হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া কি, ইনক্রিজ নাম্বার অফ সেলস, সেলের নাম্বার যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা হাইপারপ্লাসিয়া বলে থাকি। ডিসপ্লেসিয়া। ডিসপ্লেসিয়া কি, এটা হচ্ছে অ্যাবনর্মাল সেল গ্রোথ। অ্যাবনর্মাল সেল গ্রোথকে আমরা ডিসপ্লেসিয়া বলে থাকি। আর মেটাপ্লাসিয়া কাকে বলি, মেটাপ্লাসিয়া হচ্ছে যে এক রকমের ম্যাচিওর সেল টাইপ অন্য একটা রকমের সেল টাইপ দিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে, যেটা এখানটায় কোশ্চেনে বলা রয়েছে। এখানে নর্মালি থাকে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, যেটা চেঞ্জ হয়ে গেছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে। তাহলে যাতে ওই স্মোকের জন্য যে এয়ার বা যেই টেম্পারেচারটা যাচ্ছে সেটাকে টলারেট করার জন্য এখানটায় সেলের যে নর্মাল টাইপ সেটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মেটাপ্লাসিয়া। Which blood test is used to measure the number of different types of white blood cell? WBC ডিফারেন্ট টাইপসের হয়ে থাকে, যেখানে নিউট্রোফিল, লিম্ফোসাইট, বেসোফিল, নিউট্রোফিল এগুলো থাকে। তাহলে এই যে 5 রকমের হোয়াইট ব্লাড সেলস রয়েছে, সেগুলোকে মেজার করার জন্য আমরা কোন ব্লাড টেস্ট করব? অপশন রয়েছে হিমোগ্লোবিন টেস্ট। হিমোগ্লোবিনে তো শুধুমাত্র আমরা এইচবি মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত সেটা পাবো, তাহলে সেখান থেকে অক্সিজেন ক্যারিং প্রোটিন বা এরকম আরবিসি এর এটা আমরা পাচ্ছি। তাহলে হিমোগ্লোবিন টেস্টে আমরা ডাব্লিউবিসি কাউন্টটা পাবো না। কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা, সেখানে প্রত্যেকটা যে ব্লাড সেল রয়েছে মানে ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেটস প্রত্যেকটার কাউন্ট আমরা এখান থেকে পাই। তাহলে কমপ্লিট ব্লাড কাউন্ট হতে পারে উইথ ডিফারেন্সিয়াল, মানে এই যে ডিফারেন্ট টাইপ অফ ব্লাড সেল সেগুলো কতগুলো করে পরিমাণে আছে সেটাও আমরা জানতে পারি। ইএসআর টেস্ট কেন করা হয়? ইনফ্লামেশন এগুলো দেখার জন্য ইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট চেক করা হয়। আর ব্লাড গ্লুকোজ টেস্টে তো আমরা গ্লুকোজ বা সুগার লেভেলটা দেখব। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ডিফারেন্সিয়াল কাউন্ট। Which of the following is the primary extracellular electrolyte? প্রাইমারি এক্সট্রাসেলুলার ইলেকট্রোলাইট হচ্ছে আমাদের সোডিয়াম, এবং প্রাইমারি ইন্ট্রাসেলুলার যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে পটাশিয়াম। এটা ইন্ট্রাসেলুলার। এক্সট্রাসেলুলার হলে হবে সোডিয়াম এবং ইন্ট্রাসেলুলার হলে হবে পটাশিয়াম। Which device is most useful for maintaining airway patency in an unconscious patient without a gag reflex? যদি গ্যাগ রিফ্লেক্স না থাকে তাহলে সেক্ষেত্রে এয়ারওয়ে পেটেন্সি মেনটেন করার জন্য আমরা কি ইউজ করতে পারি? অপশন রয়েছে নেজাল ক্যানুলা, ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে, সিম্পল ফেস মাস্ক আর ইটি টিউব। তাহলে দেখো, নেজাল ক্যানুলা বা সিম্পল ফেস মাস্ক শুধুমাত্র অক্সিজেন ডেলিভার করে, কিন্তু আমাকে এখানে বলেছে যে মেনটেনিং এয়ারওয়ে পেটেন্সিটাকে মেনটেন করতে হবে এবং আনকনসাস পেশেন্ট যার কিনা গ্যাগ রিফ্লেক্স নেই, তাহলে সেক্ষেত্রে আমি ইটি টিউব কি দেবো? ফার্স্ট লাইনে আমরা ইটি টিউব দিই না। ফার্স্ট লাইনে আমরা ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে বা যেটাকে গুয়েডাল এয়ারওয়ে বলা হয়, একটু এরকম টি শেপের এরকম টাইপের দেখতে হয়, এরকম একটা হোয়াইট কালারের বিভিন্ন রকমের সাইজের হয়, এরকম একটা এয়ারওয়ে আমরা পেশেন্টকে দিয়ে থাকি ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। এতে টাংফল যেটা হয়, টাংফল হয়ে যে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যায় সেটা হয় না। ঠিক আছে, তারপরে যদি না হয় এবং পেশেন্ট যদি নর্মাল রেসপিরেশন ব্রিদিং না করতে পারে তখন আমরা এন্ডোট্রাকিয়াল টিউব দিতে পারি। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইন আমাকে ম্যানেজমেন্টে ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে আমরা দিচ্ছি। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য precise anatomical location of Erb's point used during cardiac auscultation? কার্ডিয়াক অসকালটেশনের সময় Erb's point কোনটা, মানে প্রিসাইজ লোকেশন কোনটা? তাহলে এটা হচ্ছে থার্ড ইন্টারকস্টাল স্পেস অ্যাট দ্য লেফট স্টার্নাল বর্ডার, এটা একদম ঠিক রয়েছে। ফিফথ ইন্টারকস্টাল স্পেস মিড ক্লাভিকুলার লাইনে কি থাকে? এটা হচ্ছে এপিকাল বা মাইট্রাল যেটাকে আমরা বলি, এটা হচ্ছে মাইট্রাল এরিয়া। ঠিক আছে, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস রাইট স্টার্নাল বর্ডার, এটা হচ্ছে আমার অ্যাওর্টিক এরিয়া। ক্লিয়ার? নেক্সট দেখো,
Which type of infection mainly causes a significant increase in procalcitonin level? কোন টাইপ অফ ইনফেকশনে প্রোক্যালসিটোনিনের লেভেল বেড়ে যায়? অপশন রয়েছে ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, অটো ইমিউন ডিসঅর্ডার্স, ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটার অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশনে একটা স্পেসিফিক বায়োমার্কার হচ্ছে প্রোক্যালসিটোনিন, যেটা বেড়ে যায়। সেপসিস হলে বা এরকম কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, এক্ষেত্রে আমরা প্রোক্যালসিটোনিনের লেভেল বেশি পাই। নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য বাইস্পেক্টাল ইন্ডেক্স মনিটর ইন অ্যান অপারেটিং থিয়েটার? ওটিতে হচ্ছে বাইস্পেক্টাল ইন্ডেক্স মনিটর রাখা হয়, এটার কাজ কি? এখানে অপশন রয়েছে টু মেজার ব্লাড প্রেশার ডিউরিং সার্জারি, টু অ্যাসেস দ্য ডেপথ অফ অ্যানাস্থেশিয়া সিডেশন, টু মনিটর দ্য পেশেন্টস হার্ট রেট ডিউরিং সার্জারি এবং টু ডিটেক্ট পেন ইন ভার্বাল পেশেন্ট আফটার সার্জারি। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে বিআইএস বলা হয়, বিআইএস মনিটর, বাইস্পেক্টাল ইন্ডেক্স মনিটর। এটার মাধ্যমে আমরা পেশেন্টের যে ইলেকট্রোম্যাগনেটিক বা ইলেকট্রোএনসেফালোগ্রামে যেরকম সিগন্যাল আসে সেটাকে আমরা মনিটর করে থাকি। এটা একটা নন ইনভেসিভ মনিটর, যার মাধ্যমে কন্টিনিউয়াসলি পেশেন্টের ইইজি সিগন্যালগুলোকে মনিটর করা হয়, ঠিক আছে? এবং এর বিভিন্ন রকমের স্কোর হয়। স্কোরগুলো কীরকমভাবে থাকে? ধরো যদি 100 স্কোর হয়, 100 স্কোর মানে পেশেন্ট রয়েছে ফুললি অ্যাওয়েক, ঠিক আছে? এক্ষেত্রে পেশেন্ট পুরোপুরি জেগে রয়েছে। 65 থেকে 85 অবধি একটা স্কোর হয়, যেখানটায় মডারেট আমরা বলতে পারি, মডারেট বা লাইট সিডেশন হয়েছে বা একটু ভার্বাল কমান্ডে পেশেন্ট রেসপন্স করতে পারবে। তারপরে থাকে 40 থেকে 65, এরকম স্কোর থাকলে আমরা বলবো যে নর্মাল যেরকম জেনারেল অ্যানাস্থেশিয়া আমরা দিই, সেক্ষেত্রে এরকম 60 থেকে 65 এরকম টাইপের আমরা দিয়ে থাকি। তাহলে এটা জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? আর যদি লেস দেন 40 হয় তাহলে সেটা হচ্ছে ডিপ স্লিপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি না প্রয়োজন হয় আমরা এরকমভাবে দিই না, এটা হচ্ছে ডিপ হিপনোটিক স্টেট। আর যদি 0 হয়ে যায় তাহলে কমপ্লিটলি ব্রেনে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে, এটা ধরে নেওয়া হয়, ঠিক আছে? তাহলে এইরকমভাবে আমরা বিআইএস স্কোর দিয়ে থাকি এবং সেটার ওপরে বেস করে আমরা পেশেন্টদেরকে যে অ্যানাস্থেশিয়া দেবো সেটা আমরা দেখি। তাহলে এখানে টু অ্যাসেস দ্য ডেপথ অফ অ্যানাস্থেশিয়া অ্যান্ড সিডেশন, এটা চেক করার জন্য বাইস্পেক্টাল ইন্ডেক্স মনিটর ইউজ করা হয়। বোঝা গেল? নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ট্রমাটিক কেয়ার ইন পেডিয়াট্রিক নার্সিং? পেডিয়াট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে ট্রমাটিক কেয়ার দেওয়া হয় এবং এটার প্রাইমারি গোল কি রয়েছে? তাহলে এখানে অপশন কী কী রয়েছে দেখো, টু কুইকলি অ্যাডমিনিস্টার মেডিকেল ট্রিটমেন্টস অ্যান্ড পারফর্ম সার্জিক্যাল ইন্টারভেনশন উইথাউট এনি ডিলে। প্রথমেই বলি যে ট্রমাটিক কেয়ার এটার মানে কি? এটা মানে হচ্ছে যে মানে ট্রিটমেন্ট আমি করব, কিন্তু সেক্ষেত্রে পেশেন্টের বা বাচ্চা যেন ডিস্ট্রেস না হয়, ফিজিক্যাল ডিস্ট্রেস, সাইকোলজিক্যাল ডিস্ট্রেস বা কোনো রকম ডিস্ট্রেস, হ্যাঁ, ট্রিটমেন্টটা যেন বাচ্চা খেলার মধ্যে দিয়ে বা মজায় মজায় যেন তার হয়ে যায়, তার জন্য বেশি কষ্ট না হয়, এইটা হচ্ছে আমার প্রাইমারি গোল থাকে পেডিয়াট্রিকের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এখানে আমার মেডিকেল ট্রিটমেন্টকে কুইকলি অ্যাডমিনিস্টার করা বা সার্জিক্যাল ইন্টারভেনশন ডিলে করা এটা হচ্ছে না, এটা একটার মানে ট্রমাটিক কেয়ারের এটা গোল নয়, ঠিক আছে? টু মিনিমাইজ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিস্ট্রেস ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ ডিউরিং হেলথ কেয়ার, এটাই হচ্ছে গোল। তারপরে রয়েছে টু মেক দ্য হসপিটাল এনভায়রনমেন্ট মোর লাইক আ স্টেরাইল ল্যাবরেটরি অ্যান্ড অ্যাভয়েড ভিজিটার্স অ্যাজ ফার অ্যাজ পসিবল, টু এনশিওর পেরেন্টস stay outside the room during procedures and enforce strict isolation practices। তাহলে বোঝো যে ট্রমাটিক কেয়ার মানে হচ্ছে সাইকোলজিক্যাল ও ফিজিক্যাল ডিস্ট্রেসগুলো কমানোর চেষ্টা করা বাচ্চার, এবং বাচ্চার ডিস্ট্রেস হলে বাচ্চার ফ্যামিলিও ডিস্ট্রেস হবে, ঠিক আছে? তারপর দেখো, অ্যাকর্ডিং টু NFHS 5 হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? NFHS 5 অনুযায়ী কোন স্টেটমেন্টটা কারেক্ট? আচ্ছা, আন্ডার 5 মর্টালিটি রেট ইন ইন্ডিয়া ইজ লোয়ার দ্যান দ্য ইনফেন্ট মর্টালিটি রেট, মানে আন্ডার 5 মর্টালিটি রেটটা কম রয়েছে ইনফেন্টের থেকে, কিন্তু এটা তো ভুল রয়েছে, তাই না? ইনফেন্ট মর্টালিটি রেটটা বেশি আন্ডার 5-এর থেকে। বোথ IMR অ্যান্ড USMR আর হায়ার ইন আরবান এরিয়াস দ্যান রুরাল এরিয়াস। IMR is 30 per 1000 live birth and under 5 mortality rate 42 per 1000 live birth। আরটা রয়েছে does not report state wise variation in IMR। তাহলে NFHS 5 2019 থেকে 2021 যেটা হয়েছিল সেখানটায় IMR 35 per 1000 live birth এবং under 5 MR is 42 per 1000 live birth।
Which test is used primarily to confirm the definitive diagnosis of mpox, monkeypox in a pediatric patient? পেডিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে মাঙ্কিপক্স কনফার্ম করার জন্য কোন টেস্ট করা হয়? অপশন রয়েছে ভাইরাল কালচার অফ হোল ব্লাড, নেগেটিভ টি-স্ন্যাক স্মিয়ার টেস্ট ফর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি শোয়িং আ মার্ক লিম্ফোসাইটোসিস এবং পিসিআর টেস্টিং অফ লিশন মেটেরিয়াল সোয়াপ ফ্রম ফ্লুইড অর কাস্ট। তো পিসিআর টেস্টিং বা যেটাকে আমরা পলিমারেজ চেন রিয়াকশন বলি, বা যখন কোভিড হয়েছিল তখন কোভিডের সময় যেমন আরটিপিসিআর টেস্ট করা হতো, তো সেই টেস্টটা অ্যাকচুয়ালি গোল্ড স্ট্যান্ডার্ড ফর monkeypox diagnosis। তাহলে এটার অ্যান্সার হচ্ছে পিসিআর টেস্টিং। What is the primary characteristic behavior that defines rumination disorder of infancy? Rumination disorder বলতে কি বোঝায়? Rumination disorder মানে হচ্ছে যেখানটায় একটা রিগার্জিটেশন থাকে, ফ্রিকোয়েন্ট রিগার্জিটেশন অফ ফুড, এবং সেখান থেকে সেটা ইদার সোয়েলিং হবে বা হচ্ছে মানে সোয়ালোয়িং হবে, অর সেটা স্পিট আউট হবে। মানে বারবার ফুডটা রিগার্জিটেশন হচ্ছে, রিগার্জিটেশন মানে কি ব্যাকফ্লো হয়ে আসা মুখের মধ্যে, তাহলে রিগার্জিটেশন হবে, তারপরে রিচিউইং হবে বা রিসোয়ালিং হবে, সোয়ালোয়িং, বা সেটাকে আমি স্পিট আউটও করতে পারি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে রিপিটেড রিগার্জিটেশন, রিচিউইং অর রিসোয়ালোয়িং অফ প্রিভিয়াসলি ইটেন ফুড। নেক্সট দেখো, when a nurse uses psychotherapeutic and behavioral approaches to manage patients in the community as per the National Mental Health Program, she is primarily functioning in which of the following roles? তাহলে এখানে নার্স কি কি কাজ করছে দেখো, প্রথমত হচ্ছে সাইকোথেরাপিউটিক অ্যাপ্রোচ এবং বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ইউজ করছে কমিউনিটিতে। কিসের জন্য? ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের মধ্যে। তাহলে সেক্ষেত্রে সে কী হিসেবে কাজ করছে? কনসালটেটিভ রোল, রিসার্চার রোল, এডুকেটর রোল এবং থেরাপিউটিক রোল। তাহলে থেরাপিউটিক মানে আমরা কি বুঝি? যেখানে সাইকোথেরাপি হবে, বিহেভিয়ার থেরাপি হবে, এবং মানে একটা পেশেন্টকে যখন আমরা ওভারঅল সমস্ত দিক থেকে কেয়ার করি সেটাকে আমরা থেরাপিউটিক বলে থাকি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে থেরাপিউটিক রোল। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য প্রাইমারি কগনিটিভ ডোমেন অ্যাসেসড বাই দ্য মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন? এমএমএসি আমরা টেস্ট করি মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন, যেটা 30 মার্কসের হয়ে থাকে। তাহলে সেখানে আমরা কোনটা দেখি না? অপশন রয়েছে ওরিয়েন্টেশন টু টাইম অ্যান্ড প্লেস, ওরিয়েন্টেশন এখানে থাকে, অ্যাটেনশন অ্যান্ড ক্যালকুলেশনও থাকবে, রিমোট মেমোরি বা হিস্টোরিক্যাল ইভেন্টস যেগুলো সেটা এই জায়গাটায় থাকে না, আর বাকি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভিজুয়াল স্প্যাশিয়াল স্কিল এই জিনিসগুলো থাকে, যেমন কোনো অবজেক্টের নাম বা কোনো কিছু দেখে দেখে ছবি আঁকা, এরকম জিনিসগুলো তোমার এমএমএসিতে থাকবে। হোয়াট ইজ দ্য ICD-11 কোড ফর আ পেশেন্ট ডায়াগনোজড উইথ সিজোফ্রেনিয়া মাল্টিপল এপিসোডস কারেন্টলি ইন ফুল রেমিশন? তো এটা একটা কোড জানতে চেয়েছে, ICD-11 কোড, যদিও আমরা ICD-11 কোড মুখস্থ করি না, তো এখানে জানতে চেয়েছে। এটার অ্যান্সার হচ্ছে 6A20.12। নেক্সট দেখো, এমিল ক্র্যাপলিন ইজ বেস্ট নোন অ্যাজ, এই নামটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। এটা হচ্ছে ক্লাসিফাইং মেন্টাল ডিসঅর্ডার, ইনি হচ্ছে মেন্টাল ডিসঅর্ডারগুলো যে আমরা ক্লাসিফিকেশন করি তো সেটার ক্লাসিফাই ইনি করেছিলেন। এস্টাবলিশিং সাইকোঅ্যানালিসিস কে করেছিলেন? এটা নিশ্চয়ই তোমরা জানো, সিগমন্ড ফ্রয়েড। ফ্রয়েডের ক্লাসিফিকেশন সাইকোঅ্যানালিটিক থেরাপি বা সাইকোঅ্যানালিটিক থিওরি রয়েছে, এগুলো সমস্ত সিগমন্ড ফ্রয়েডের। বেশ, আচ্ছা, ইন্ট্রোডিউসিং ইলেকট্রোকনভালসিভ থেরাপি, এটাও নিশ্চয়ই মনে রয়েছে, বিনি অ্যান্ড কার্লেটি আমরা বলি, এটা ছিল বিনি অ্যান্ড কার্লেটি। বেশ, তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এসেন্সিয়াল কোয়ালিটি নিডেড বাই আ কমিউনিটি হেলথ নার্স to effectively address the dynamic and often unpredictable needs of individuals and families in their homes and community settings? তাহলে কমিউনিটি হেলথ নার্সের জন্য কোনটা এসেন্সিয়াল কোয়ালিটি নয়? কিসের জন্য? address the dynamic and often unpredictable needs of individuals and families in their home and community setting. আচ্ছা, অপশন কি কি রয়েছে? রিসোর্সফুলনেস, কোলাবোরেশন, অটোক্রেটিজম এবং ফ্লেক্সিবিলিটি। তাহলে রিসোর্সফুলনেস মানে কি? যে ক্ষেত্রে আমার রিসোর্স থাকবে, সমস্ত কিছু আমার কাছে জানা থাকবে, যেগুলো যেরকমভাবে প্রয়োজন হবে সেগুলোকে আমি সাপ্লাই দিতে পারবো। কোলাবোরেশন মানে ফ্যামিলি, পাবলিক হেলথ, স্কিম, বিভিন্ন রকম যেগুলো রয়েছে সেগুলোর সাথে আমি কোলাবোরেট করব। অটোক্রেটিজম মানে হচ্ছে যে আমার যেটা মনে হবে আমি সেটা করব, অটোক্রেটিক যেটা মনোভাব, তো সেটা নার্সের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়। আর ফ্লেক্সিবিলিটি তো অবশ্যই প্রয়োজন। তাহলে এখানে প্রয়োজন নয় কোনটা বলেছে? নট অ্যান এসেন্সিয়াল কোয়ালিটি, এটা হচ্ছে অটোক্রেটিজম।
Which of the following drug is mainly contraindicated in pregnant women and infants for malaria treatment under the National Anti-Malarial Program due to the risk of hemolysis in G6PD deficient individuals? তাহলে G6PD deficiency রয়েছে, সেক্ষেত্রে হিমোলাইসিসের রিস্ক থাকে। তো এখানে কোন ড্রাগটা ম্যালেরিয়ার অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ যেটা প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এবং G6PD ডেফিসিয়েন্সি পেশেন্টদের ক্ষেত্রে বা পার্সনদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড? এটার একদমই সহজ অ্যান্সার, প্রেগনেন্টের সাথে প্রাইমাকুইন, এটা মনে রাখবে। পিপি প্রেগনেন্সিতে প্রাইমাকুইন কন্ট্রাইন্ডিকেটেড, এটা মনে রাখবে। তাহলে ক্লোরোকুইন, কুইনিন বা যেটা আর্টিমিথার বা তোমার আর্টিসুনেট সেগুলো হচ্ছে যে আমরা দিতে পারি, বাট প্রাইমাকুইনটা প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড এবং ইনফেন্সিতেও যাদের ক্ষেত্রে G6PD ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। Which action is strictly prohibited during proper bag technique? প্রপার ব্যাগ টেকনিক মেনটেন করতে হলে কোনটা করা যাবে না? অপশন দেখো, প্লেসিং দ্য ব্যাগ অন আ ক্লিন ড্রাই সারফেস, তাহলে অবশ্যই ক্লিন সারফেসে আমি আমার ব্যাগটাকে রাখবো, নোংরা জায়গাতে নিশ্চয়ই রাখবো না, এটা ঠিক আছে। রিমুভিং রিকোয়ার্ড সাপ্লাইজ অ্যান্ড প্লেসিং দেম অন আ ক্লিন ব্যারিয়ার, মানে একটা ক্লিন একটা প্লাস্টিক বা তোমার নিউজ পেপার আমরা পেতে দিই, তারপরে যেগুলো আমার প্রয়োজন হয় সেগুলোকে আমরা তার উপরে বার করি, তাহলে এটা ঠিক আছে। ক্লিনিং ইকুইপমেন্ট দ্যাট হ্যাড ডাইরেক্ট পেশেন্ট কন্ট্যাক্ট, যেগুলো পেশেন্টের কন্ট্যাক্টে এলো বা যেগুলো আমরা ইউজ করলাম সেগুলোকে আমরা ক্লিন করব, তাহলে এটাও আমার ঠিক আছে। রি এন্টারিং দ্য ব্যাগ হোয়াইল ওয়ারিং গ্লাভস, তাহলে গ্লাভস যখন পরে আছি তখন গ্লাভস পরে ব্যাগের মধ্যে ঢুকবো, তাহলে ব্যাগের মধ্যে গ্লাভস পরে ঢুকলে আমার অ্যাসেপসিস যেটা মেনটেন করার কথা সেটা মেনটেন হবে না, তাহলে এখানটায় কোনটা আমাকে প্রহিবিট করতে হবে বলেছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে রি এন্টারিং দ্য ব্যাগ হোয়াইল ওয়ারিং গ্লাভস, এটা আমরা করব না। Which of the following constitutes a standard clinical recommendation for the management of minor disorders heartburn during pregnancy? তাহলে এখানে বলছে যে একটা স্ট্যান্ডার্ড ক্লিনিক্যাল রেকমেন্ডেশনের জন্য মাইনর ডিসঅর্ডার বা হার্টবার্ন প্রেগনেন্সিতে মেনটেন করার জন্য কি দরকার বা কোনটা স্ট্যান্ডার্ড ক্লিনিক্যাল রেকমেন্ডেশন হবে? অপশন রয়েছে অ্যাডভাইস টু অ্যাভয়েড ইটিং স্পাইসি, ফ্যাটি ও অ্যাসিডিক ফুড, এটা তো একদমই ঠিক কথা, প্রেগনেন্সির সময় আমরা এগুলো খেতে বারণ করব, এগুলো খেতে বারণ করা দরকার। তারপর রয়েছে এনকারেজ টু লাই ডাউন ইন বেড আফটার ফর 30 মিনিটস আফটার ইটিং, এটা আরও একটা কোশ্চেনের অপশনে ছিল, তাহলে খাওয়ার পরেই সাথে সাথে আমরা শুতে বারণ করি। স্টার্ট ইন্ট্রাভেনাস রিঙ্গাল ল্যাক্টেট সলিউশন অফ 500 ml, তাহলে আমি হঠাৎ করেই একটা পেশেন্টকে কেন রিঙ্গাল ল্যাক্টেটের সলিউশন দিতে যাব, দেবো না। আর এটা রয়েছে রিফারমেন্ট টু দ্য 24 আওয়ার প্রাইমারি হেলথ কেয়ার, তাহলে এখানেও আমার প্রয়োজন নেই। হার্টবার্ন হচ্ছে একটা মাইনার ম্যানেজেবল, তাহলে সেক্ষেত্রে স্পাইসি ইটিং ফুড বা অ্যাসিডিক ফুড এগুলোকে আমি বারণ করব, এবং যদি এরকম কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমি ছোটোখাটো কিছু মেডিসিন গ্যাস ঠিক করার জন্য কিছু মেডিসিনস দিতে পারি, ঠিক আছে। তারপর দেখো, নার্স ইন আ পোস্টনেটাল কেয়ার ইউনিট ইজ কাউন্সিলিং আ মাদার, সি আস্ক হাউ অফেন শি শুড ব্রেস্টফিড হার 5-day-old নিউবর্ন, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স বাই দ্য নার্স? তাহলে এখানে বলছে যে একটা পোস্টনেটাল কেয়ার ইউনিট একজন মা এসেছে এবং মা জিজ্ঞেস করছে যে 5 দিনের বাচ্চাকে আমি কতবার খাওয়াবো, এবং এক্ষেত্রে নার্স কী রেসপন্স করবে? তাহলে ব্রেস্ট ফিডিংয়ের কীরকম নিয়ম ছিল, এটা হচ্ছে বেবি তোমার অন ডিমান্ডে ফিডিং করবে, যখনই বেবি কান্না করছে বা খেতে যাচ্ছে তখনই তাকে আমি খেতে দেবো, এবং সেখানে আরও একটা ছিল যে যদি ইউরিনেশন করে দেয় তারপরেই তাকে খেতে দিতে হয়, এবং মোটামুটি সারাদিনে মানে 2 ঘন্টা ছাড়া ছাড়া 24 ঘন্টায় 12 বার এরকমভাবে একটা নিয়ম ছিল। তাহলে এখানে দেখো এভরি 4 আওয়ার্স এটা তো নয়, এভরি 5 আওয়ার্স এটাও নয়, অন ডিমান্ড হোয়েন এভার দ্য বেবি শোজ আর্লি ফিডিং কিউজ টিপিক্যালি 8 to 10 times in 24 hours, এটা ঠিক আছে। only when the baby cries vigorously or crying is a primary signs of hunger 4 to 6 times in 24 hours, এই যে 4 to 6 times এতটা অবধি মোটামুটি ঠিক ছিল যে কান্না করছে বা বেবি যখনই ইউরিন করে দেবে তখনই সে খাওয়ার জন্য খাবার চাইবে, তো 4 to 6 times নয়, সেটা মোটামুটি তো মিনিমাম 10 বার তো হয়েই যাবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার অপশন 3। তারপর দেখো, দ্য ডাক্টার্স আর্টেরিওসাস সার্ভ অ্যাজ আ শান্ট বিটুইন হুইচ 2 মেজর ভেসেলস ইন দ্য ফিটাল সার্কুলেশন, ফিটাল সার্কুলেশনে যে ডাক্টার্স আর্টেরিওসাস থাকে সেটা কাদের মধ্যে থাকে? ডাক্টার্স আর্টেরিওসাস হচ্ছে এই যে আর্টেরিওসাসে এ রয়েছে, এটা হচ্ছে পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টা, দুটোই এ দিয়ে মনে রাখবে, আর্টেরিওসাস আর্টারি অ্যাওর্টা, ঠিক আছে। তাহলে এটা পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার মধ্যে থাকে।
তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ইনফেন্টস রিফ্লেক্সেস হেল্প দ্য ইনফেন্ট টু লোকেট দ্য নিপল হোয়েন দ্য চিক অর মাউথ ইজ টাচ ডিউরিং ব্রেস্ট ফিডিং। তাহলে এটা যখনই মাউথ বা চিকের সাইডে নিপল টাচ করে তখনই বেবি সেই দিকে মুখটা ঘুরিয়ে নেয়, তাহলে এটাকে আমরা রুটিন রিফ্লেক্স বলে থাকি। Where is the umbilical cord inserted in a battle door placenta? battle door placenta ক্ষেত্রে umbilical cord কোথায় ইনসার্টেড থাকে? তাহলে battle door এর ক্ষেত্রে আমরা কীরকম দেখি, এই যদি প্লাসেন্টা হয় তাহলে সেক্ষেত্রে মার্জিনে থাকবে, তাই তো, মার্জিনে বা একদম সাইডে প্লাসেন্টা থাকবে। তাহলে এটা হচ্ছে মার্জিন অর এজ অফ দ্য প্লাসেন্টা। How is the human sign performed during a physical examination for a mother during puerperium? পুইপেরিয়ামের সময় আমরা human sign কিভাবে দেখব? তাহলে এক্ষেত্রে পাকে ডর্সিফ্লেক্স করতে বলা হয় যখন নিটা এক্সটেন্ডেড থাকে। তাহলে প্যাসিভলি অ্যান্ড অ্যাব্রাবলি ডর্সিফ্লেক্সিং দ্য পেশেন্ট ফুড হোয়াইল দ্য নি ইজ এক্সটেন্ডেড, এইভাবে আমরা human sign দেখে থাকি। এবং human sign আমরা কেন দেখি? ডিপ ভেন থ্রম্বোসিস হচ্ছে কিনা চেক করার জন্য human sign দেখে থাকি। The optimal time for inserting an intrauterine device to ensure both effectiveness and minimal complication is, তাহলে আইইউডি ইনসার্ট করার জন্য অপটিমাল টাইম কোনটা, যাতে এফেক্টিভও হয় এবং মিনিমাল কমপ্লিকেশনস হয়। তাহলে কখন আমরা দেব? 2 weeks বিফোর মেনস্ট্রুয়েশন, 1 week বিফোর মেনস্ট্রুয়েশন, ডিউরিং মেনস্ট্রুয়েশন, 2 weeks আফটার মেনস্ট্রুয়েশন। তাহলে এখানটায় আমাদের যেটা নিয়ম থাকে, মেনস্ট্রুয়েশনের ডে 5 আমরা বলি, বা এখানে সেরকম কোনো অপশন নেই, তাহলে আমি ডিউরিং মেনস্ট্রুয়েশন বলতে পারি। কারণ কি? কারণ এই সময় সার্ভিক্স ওপেন থাকে এবং আমি ইজিলি ইনসার্ট করতে পারবো সেই কারণে, এবং মেনস্ট্রুয়েশন সাইকেল চলছে মানে আমার যে মা রয়েছে সে প্রেগনেন্ট নয়, তো সেই কারণে আমরা মেনস্ট্রুয়েশনের টাইমটাকে বেছে নিই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়েশনের ডে 5টাকে আমরা চুজ করি। এটা হচ্ছে প্রপার যে ডেট ফর টাইম, অপটিমাল টাইম ফর ইনসার্শন অফ আইইউডি। Which of the following is a contraindication for conducting a trial of labor in a patient with cephalopelvic disproportion বা CPD? তাহলে যদি লেবার ট্রাই আমরা করি তাহলে সিপিডি সেফালোপেলভিক ডিসপ্রপোর্শনের ক্ষেত্রে আমরা কি বুঝবো আর কি? কন্ট্রাইন্ডিকেশন ফর কন্ডাক্টিং আ ট্রায়াল অফ লেবার ইন আ পেশেন্ট উইথ সিপিডি। সিপিডির মায়ের ক্ষেত্রে কোনটা কন্ট্রাইন্ডিকেশন হবে যদি লেবার ট্রাই আমি করি? মাইনর ডিগ্রি অফ ইনলেট কন্ট্রাকশন, মডারেট ডিগ্রি অফ সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, অ্যাসোসিয়েটেড মিড পেলভিক অ্যান্ড আউটলেট কন্ট্রাকশন, আর বর্ডারলাইন ডিগ্রি অফ সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। তাহলে যদি মাইনর ডিগ্রি অফ ইনলেট কন্ট্রাকশন থাকে তাহলে ট্রায়াল করা যেতে পারে। মডারেট ডিগ্রি অফ সিপিডি থাকলে মনিটরিংয়ের আন্ডারে করা যেতে পারে। যদি মিড পেলভিস এবং আউটলেট অবস্ট্রাকশন থাকে, মিড পেলভিস মানে মাঝখানে, তাহলে সেক্ষেত্রে চান্সেস অফ ভেজিনাল ডেলিভারি নেগলিজেবল হয়ে যায়, সেক্ষেত্রে ট্রায়াল হলে সেটা হাইলি ডেঞ্জারাস হয়ে যাবে। আর যদি বর্ডারলাইন ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্রাই করতে পারি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 3, অ্যাসোসিয়েটেড মিড পেলভিক অ্যান্ড আউটলেট কন্ট্রাকশন। হুইচ সোশিওইকোনমিক মডেল emphasizing the relationship between investment and national income form the basis of India's first 5-year plan? তাহলে কোন ইকোনমিক মডেলের কথা এখানে বলা হচ্ছে? ওই ফার্স্ট 5-year প্ল্যানের আন্ডারে এটা ছিল হ্যারো-ডোমার মডেল। Last question, within the hospital equipment management cycle, commissioning of new equipment primarily involves which of the following activities? এখানে বলছে যে যদি হসপিটাল ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট সাইকেলের মধ্যে নতুন ইকুইপমেন্টকে আনা, এটা কোন অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে? তাহলে অপশন রয়েছে ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন বিফোর ক্লিনিক্যাল ইউজ। এটা ঠিক আছে, কারণ প্রথমে নতুন কোনো ইকুইপমেন্ট যদি আসে তাহলে সেক্ষেত্রে ইনস্টল হবে, টেস্ট হবে, ভ্যালিড আছে কিনা সেটা দেখা হবে, ক্যালিব্রেটেড করা হবে, তারপর পেশেন্টকে আমি সেটা দেবো। তারপরে বলেছে ডিসপোজাল অফ অবসোলেট ইকুইপমেন্ট, তাহলে অবসোলেট ইকুইপমেন্ট এটা নয়। আর প্রকিউরমেন্ট অ্যান্ড টেন্ডারিং অফ ইকুইপমেন্ট এটা কমিশনিংয়ের আগে করা হয়। আর রুটিন প্রিভেন্টিভ মেনটেনেন্স অফ ইকুইপমেন্ট এটা হচ্ছে কমিশনিংয়ের পরে, মানে যখন মেশিন চলছে তখন আমরা রুটিন মেনটেনেন্স একটা মেশিনের করে থাকি। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছিল যে নতুন ইকুইপমেন্ট যদি কোনো আসে তাহলে কমিশনিং হওয়ার পরে, মানে অলরেডি আমি ইকুইপমেন্টটা পাচ্ছি, এরপরে আমাকে কি করতে হবে? তাহলে প্রথমে আমি সেটাকে ইনস্টল করব, টেস্ট করব, ভ্যালিড করব, ক্যালিব্রেট করব এবং তারপরে আমি ক্লিনিক্যাল ইউজের জন্য দেব। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 1।
তাহলে এই ছিল তোমাদের টোটাল কোশ্চেন্স। তাহলে কোশ্চেন পেপার কেমন ছিল দেখো তোমরা, এরকমভাবে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে সামনের যে এক্সাম আসতে চলেছে আমাদের, বা সামনের যে সিবিটি হতে চলেছে তার জন্য। তাহলে খুব ভালো করে তোমাদের কিন্তু পড়াশুনো করতে হবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশুনো করবে। বাই বাই।